আপনারা দেখলেন আজ কলকাতার রাজপথ থেকে একেবারে বিধানসভার সামনে থেকে স্লোগান উঠল, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 চাকরি দিন। কারা স্লোগান তুলছেন? 2022-এর টেট উত্তীর্ণরা। আবার বলছি, এই মানুষ খুন, নেপালের লুটতরাজ, মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেয়া, এই নৃশংসতা ভয়ঙ্কর। অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান কে হবে তাই নিয়ে সেনাবাহিনী সদর দফতরের সামনে ওই জেনজির মধ্যে হাতাহাতি হচ্ছে। অরাজকতার এই ছবি আজকেই আমরা দেখিয়েছি, ধিক্কারযোগ্য। কিন্তু বাংলাদেশের ওই ছাত্র নেতাদের 1 বছরের মধ্যে আজকে কি হাল, কতগুলো অভিযোগ কতজনের বিরুদ্ধে, তাও প্রায় রোজ আমাদের দেখতে হচ্ছে। কিন্তু নেপালের শিক্ষাটা, এটা যে কেউ একমত হবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পরের বক্তার কাছে আমি সেই প্রসঙ্গে আসব যে আমাদের চেনা রাজনীতিবিদরা কি নেপাল থেকে বিন্দুমাত্র শিক্ষা নেবেন? রঞ্জিত দা, দেখুন, আমরা যদি সাম্প্রতিক সময়টাকে দেখি, প্রথমে বাংলাদেশ, প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপাল এবং তারপরে আবার ফ্রান্স, সবটা মিলে গোটা পৃথিবীর একটা অনেকটা জায়গা জুড়ে একটা যুব বিদ্রোহ, ঠিক যেরকম আমরা দেখেছিলাম 60-এর দশকে গোটা পৃথিবী জুড়ে একটা যুব বিদ্রোহের একটা আমরা দেখেছিলাম, এবং তারপরে আমরা দেখেছিলাম পৃথিবী জুড়ে একটা পরিবর্তনের হাওয়া। আমি এই যে যুব বিদ্রোহ, যা বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত, আমি এইখানে তার সঙ্গে আমি অত্যন্ত আশাবাদী। আমি জানি যে এই যুবকদের মধ্যেই রয়েছে যে 8টা-9টার সূর্য, যারা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। মানে এদের মধ্যে কতজন বামপন্থী, কতজন দক্ষিণপন্থী, এটা আমার কাছে বিন্দুমাত্র বিচার্য নয়। কারণ এই যে গোটা সমাজটা আজকে যেখানে দাঁড়িয়েছে, কি বাংলাদেশ, কি ভারতবর্ষ, কি পশ্চিমবঙ্গ, আপনি একবার তাকিয়ে দেখুন। এখানে বিভিন্ন বক্তারা, যারা রাজনীতির লোকেরা, তারা বলেছেন যে চরম দুর্নীতি। আপনি শিক্ষাক্ষেত্রে পশ্চিমবাংলা দেখুন, আপনি শিক্ষামন্ত্রী আমাদের জেলে, এবার প্রতিটা চাকরি বিক্রি হয়ে গেছে। আপনি খাদ্যমন্ত্রী জেলে, আপনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, গোটা স্বাস্থ্য ব্যবস্থা আপনি দেখুন। আরজি করের জাস্টিস ফর আরজি কর গোটা বাংলাকে কিভাবে কাঁপিয়ে দিয়েছিল রাত দখলের আন্দোলন, এবং সেটা কিন্তু আজকে আপনি মিলিয়ে দেখুন যে ছোট আকারে হলো, কিন্তু তার সঙ্গে বাংলাদেশ বা নেপালের কোথাও একটা আপনি সুরের মধ্যে মিল পাবেন। কাজে এই এবং চরম দুর্নীতি, যে পরিবর্তনের ডাক দিয়ে, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিভাবে আমাদের ঠকিয়েছেন, আজকে সেটাও কিন্তু আজকে খুব পরিষ্কার। প্রত্যেকটা ক্ষেত্রে চরম দুর্নীতি, চরম একটা নৈরাজ্য, পুলিশের শাসন সর্বত্র। ঠিক একই রকম আপনি যদি গোটা দেশের ছবিটা দেখেন, আপনি কাশ্মীর দেখুন, আপনি মণিপুর দেখুন, আপনি লাদাখ দেখুন, আপনি ছত্তিশগড় দেখুন, আপনি আসাম দেখুন। একদিকে বুলডোজার, যেখানে বুলডোজার সংস্কৃতি, বুলডোজার রাজ, আপনি আসামে, আপনি দেখুন উত্তরপ্রদেশে কিভাবে ভুয়ো সংঘর্ষে মানুষকে হত্যা করা হচ্ছে। আপনি ছত্তিশগড়, যেখানে ডেডলাইন দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ডেডলাইন দিয়ে দেশের নাগরিকদের হত্যা করছেন এবং বলছেন যে 31শে মার্চ 2026-এর মধ্যে সমস্ত মাওবাদীদের মধ্যে হত্যা করবেন। এটা আমাদের গণতন্ত্র? এইখানে আমরা দাঁড়িয়ে আছি। আপনি গোটা দেশে আপনারা জেল নিয়ে আলোচনা করছিলেন, প্রত্যেকটা জেল রাজনৈতিক বন্দীতে ভর্তি। আপনারা বলছিলেন যে ব্রিগেডিয়ার সাহেব, যে সেখানে জেলে আন্দোলন চলছিল, সেইখানকার প্রত্যেকটা জেলের যে চরম দুর্নীতি, অভাবনীয়। বিচার ব্যবস্থা পর্যন্ত এদেশে কুক্ষিগত। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই ওমর খালিদের কথা আপনারা জানেন, সার্জিল আমিরের কথা আপনারা জানেন, স্ট্যান স্বামীর কথা আপনারা জানেন, সাইবাবার কথা আপনারা জানেন। প্রত্যেকটা জেলে, প্রত্যেকটা সেখানে এইভাবে অসংখ্য রাজনৈতিক বন্দী জেলে পড়ছে। আমাদের এই রাজ্যে কল্পনা মাইতি 15 বছর ধরে তার সেখানে জামিন পর্যন্ত সে তাকে দেয়নি, কোনোদিন প্যারোল পর্যন্ত পায়নি, সেখানে জেলে রয়েছে। এবং ভুয়া সাক্ষীর উপর দাঁড়িয়ে এখানে রাজনৈতিক কর্মীদেরকে, তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। গোটা দেশে আজকে আগ্নেয়গিরির উপরে পিকনিক হচ্ছে। কি মমতা বন্দ্যোপাধ্যায়, কি নরেন্দ্র মোদী, যে সরকারে আপনি দেখুন, যে দলেই দেখুন, মহারাষ্ট্রে MSPS বলে একটা নতুন আইন এনেছে, বলছে আরবান নকশালদের দমন করার জন্য। সেই আইনের মূল কথা হচ্ছে যে কোনো প্রতিবাদীকে তারা জেলে পুরতে পারে। আপনারা ইউএপিএ জানেন, গড়ে 200 থেকে 250 প্রত্যেক বছর ইউএপিএ বন্দী জেলে পড়ছে, এবং প্রসেস ইজ দ্য পানিশমেন্ট, বিনা বিচারে বছরের পর বছর জেলে পচিয়ে মারা হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আজকে যদি মানুষ বিদ্রোহের কথা না বলে, তাহলে কবে মানুষ বিদ্রোহের কথা বলবে? আমরা যেভাবে রাত দখলের আন্দোলন আমরা এখানে দেখেছি, প্রতিদিন আমরা এই যে ছাত্ররা, যেখানে যারা মাস্টার মশাইরা যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, যেভাবে তাদের পুলিশ পিটিয়েছে, যেভাবে লাথি মেরেছে, যেভাবে আরজি করের যে নির্যাতিতার বাবা মাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সবটা মিলে যে দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমরা কিন্তু যে নেপালের থেকে, বাংলাদেশের থেকে
কোন অংশে আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো নয়। আমাদের রাষ্ট্রনায়করা, শাসকরা কি শিক্ষা নেবেন আমরা জানি না, কিন্তু আমি চাই আমাদের দেশের যুব সমাজ শিক্ষা নিক। আমি আশাবাদী তাদের কাছে, আমি এই শিক্ষাটাই, তাই আমাদের যুব সমাজ, আমাদের সন্তান সন্ততিরা তারা শিক্ষা নিক, তারা নেপাল থেকে শিক্ষা নিক, বাংলাদেশ থেকে শিক্ষা নিক, ফ্রান্স থেকে শিক্ষা নিক, তারা 8টা 9টা সূর্য হয়ে উঠুক। আমি এটা আশাবাদী যে স্ফুলিঙ্গ দাবানল তৈরি করতে পারে, স্ফুলিঙ্গ দাবানল তৈরি করতে পারে, কিন্তু সেই শিক্ষাটা প্রতিবাদের হোক, সেই শিক্ষাটা নৈরাজ্যের যেন না হয়। একদম অবশ্যই প্রতিস্পর্ধী, বিদ্রোহ আসুক, কিন্তু বিদ্রোহ মানে বন্দুকের নল যেন শক্তির উৎস না হয়। বিদ্রোহ মানে কোন চেয়ারম্যানকে আমার চেয়ারম্যান ঘোষণা করে আবার উল্টো দিকে প্রতিবাদ থামাতেও যেন বন্দুকের নল গর্জে না ওঠে। এটা মাথায় রাখতে হবে। উনি যেরকম বলেন 100% সঠিক যে বাবা রাম রহিম প্যারোল পায় কিন্তু উমর খালিদ প্যারোল পায় না, ঠিক। ফাদার স্ট্যানসনের সাথে একটা স্ট্র পর্যন্ত দেওয়া হয়নি, একটা পার্কিনসন রোগীকে ইউএপিএ দিয়ে আটকে রাখা হয়েছে, সঠিক। কিন্তু একইভাবে মাথায় রাখতে হবে অমিত শাহ যেটা বলছেন, ছত্তিশগড়ে মাওবাদীদের ঘটনার ক্ষেত্রে উল্টো দিকে মাওবাদীরা যখন নিরীহ পুলিশ কর্মীকে খুন করে, সেটাও কিন্তু গণতন্ত্রে কাম্য হতে পারে না। নিন্দা করে দুটোকেই নিন্দা করি। আমি বলি, একটু আগে ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে দুই দেশের আর্মি জেনারেলের মধ্যে একটা সমঝোতা আছে, ওখানকার জেনারেলও এখানকার কোন পদে আছেন, সমঝোতা না মানে পদাধিকারী, সেরকম ওই দেশে সাম্মানিক পদাধিকারী, ওই দেশে একটা দাবি উঠেছে যে মোদির মতন প্রধানমন্ত্রী, তো মোদিকে তো এখন নীরব থাকো, আমার বক্তব্য হচ্ছে মোদিজিকে তো আমরা শেয়ার করতে পারবো না দুদেশের, ফলে এই দাবিটা সম্মত নয়। আমার আরেকটা বক্তব্য হচ্ছে যে দেখুন, ওনারা পরিবর্তন দেখছেন, অতৃপ্ত আত্মা রাজনৈতিক যারা আছে তারা পরিবর্তন দেখছেন। 8টা 9টা সূর্য বা কিছু বললেন, আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমি একটা জিনিস দেখেছি কয়েকদিন আগে, যে পরিবর্তন শুধু পৃথিবীতে নয়, পরিবর্তন চাঁদেও হয়ে গেছে, চাঁদও লাল হয়ে গেছে। তাই বামপন্থীরা এখান থেকে না থেকে সেখানে একটা কথা বলি, মাওবাদীদের মুখে যখন গণতন্ত্রের কথা শুনতে পাওয়া যায় তখন অন্তত এইটা ভালো লাগে যে তারা গণতন্ত্রের কথা বলে। আমি এসব অশিক্ষিত যুক্তির পেছনে আমি যাব না, আমি শুধু যে কথাটা বলতে চাই, আপনিও বললেন এবং অনেকেই বললেন যে গণতন্ত্রের শিকড় অনেক অনেক গভীরে। আপনি বললেন আমি এই বললেন গণতন্ত্রের শিকড় অনেক গভীরে, কিন্তু যে প্রশ্নটা আজকে খুব গুরুত্ব দিয়ে তোলা দরকার সেটা হচ্ছে যেভাবে ভোট চুরি হচ্ছে, যেভাবে রাহুল গান্ধী যেভাবে ভোট চুরির ছবিটা সামনে এসেছে এবং তারপরে এসআইআর এর মাধ্যমে তারপরে এসআইআর এর মাধ্যমে মূল বিষয় ওখানে তো মোদি নেই। কদিন আগে মোহন ভাগবতের মুখে শুনলাম যে মোদিজিকে রিটায়ার করতে হবে 75 বছর বয়স হলে। আমি জানি না অন্য ট্র্যাকে চলে যাওয়ার আগে একেবারে পরিষ্কার তিনি বলেছেন যে তিনি নিজেও রিটায়ার করার কথা বলেননি, অন্য কাউকে রিটায়ার করার পরামর্শও দেননি। সে রিটায়ার করা নিয়ে আমরা রিটায়ার করা নিয়ে আমরা আরেকবার বলবো। এমনি ভারতবর্ষের রিটায়ারমেন্ট একটা বিরাট ব্যাপার, কিন্তু এখান থেকে উইথ আ ভেরি সিরিয়াস নোট, এখনো পর্যন্ত এর ফল আউটটা কি নেপালে? ধরুন 35টা তাজা প্রাণ আমরা হারিয়েছি, 1368 জন হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন, যাদের একটা বড় অংশ কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, 20,000 কোটি টাকা সম্পত্তির ক্ষয়ক্ষতি, প্রচুর মানুষের রক্ত ঝরেছে যার এখনও ফিগার পাওয়াই সম্ভব হয়নি এই ধ্বংসাবশেষ থেকে। একেবারে তার মধ্যে কজন মানুষের শবদেহ আরও পাওয়া যাবে আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমার বক্তব্য যে কেন, কোন পরিস্থিতিতে এইখানে এসে দেয়ালে পিঠটা ঠেকলো কেন? আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব। ওই নেপাল অশান্ত বলে এখানকার পরিযায়ী শ্রমিকের কাজ করতে প্রচুর মানুষ নেপালে গেছিলেন, তারা সম্পূর্ণ অসহায় এবং তারা ফিরে আসছেন, ফিরে এসে বলছেন যে ওখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার ফিরে যাবেন। এ একটা ধাঁধা। কেন ধাঁধা বলছি? অর্থনীতির দিক থেকেও ধাঁধা। তার কারণ পরে ব্যাখ্যা করব, আমার পরের বক্তার কাছে যাব। কিন্তু তার আগে এই প্রতিবেদনটা দেখাবো যে পরিযায়ী শ্রমিক নিয়ে কার্যত বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল কয়েক সপ্তাহ আগে, এখনও যথেষ্ট তা নিয়ে চাপানুতর চলছে। রাজ্য সরকারের তরফ থেকে একটার পর একটা প্রকল্প, সর্বশেষ সমশ্রী প্রকল্প, সেটা ঘোষণা করা হলো। তা সত্ত্বেও এই মানুষগুলো বলছে নেপাল শান্ত হলে আবার ফিরে যাব। কেন? অর্থনীতির অঙ্কটা ঠিক কি? প্রথমে প্রতিবেদন। কাজ আছে কিন্তু কাজের দাম নাই, সস্তা কাজ
কম পয়সা দিয়ে কাজ করাই। তো আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আছে, কিন্তু ওখানে যে কাজ করবো 200-300 টাকা দিনে মজদুরি পাওয়া যায় ওখানে। রাজনীতিবিদরা বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন, অথচ দেশে কাজ নেই। নেপালের যুব প্রজন্মের ক্ষোভে ফেটে পড়ার অন্যতম কারণ হলো কর্মসংস্থানের অভাব। আর যে নেপালে কাজ নেই, সেই নেপালে রুজি রুটির জন্য গিয়ে এখন উত্তাল পরিস্থিতির জেরে ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। নেপাল থেকে দেশে ফেরার লম্বা লাইন, এই লাইনের মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু পরিযায়ী শ্রমিক। কারুর বাড়ি রায়গঞ্জ, কেউ বা থাকে মালদা, কারুর বাড়ি শুধু দক্ষিণ 24 পরগনা। কাজ করছিলাম, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার কিছু না, ওখানে বসে বসে করবো কি, এখন বাড়ি যাচ্ছি। দুটো বাড়তি পয়সার জন্য পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে বারবার রাজনৈতিক বিতর্ক হয়, কিন্তু কাজের জন্য নেপালে কেন যেতে হয় স্পষ্ট করে দিলেন পরিযায়ী শ্রমিকরাই। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি আপনারা কোনো কাজ পান না যার জন্য আপনাদের নেপালে আসতে হয়? কাজ আছে কিন্তু কাজের দাম নাই, সস্তা কাজ, কম পয়সা দিয়ে কাজ করাই। এখানে পয়সা একটু বেশি পাওয়া যায়, তার জন্য আমরা আসি। কত করে পেতেন? নেপালি 1000 টাকা। আচ্ছা, মানে ইন্ডিয়ান কারেন্সি? ইন্ডিয়ান 600 টাকা হবে। আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আছে, কিন্তু ওখানে যে কাজ করবো 200-300 টাকা দিনে মজদুরি পাওয়া যায় ওখানে। ওগুলাতে যে ফ্যামিলি চলবে না, সংসার চলে না। এই সংসার চলার জন্য তো নেপালে ঢুকেছিলাম। দেখবো, আসতে দিলে আসবো, না হলে বাড়িতে বসতে হবে। রাতের ঘুম উড়ে গিয়েছে বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের লালবাজার গ্রামেরও। গ্রামের প্রায় 300 জন শ্রমিক কাজ করেন কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় কাঁসার বাসন তৈরির কারখানায়। অনেকটা ঝামেলার মধ্যেই আছে বলছে। আজকে হয়তো ফোনে কথা হয়নি, কালকে হয়েছিল। কি বললো? বলছে ওখানে কোথায় আগুন লেগে গেছে নাকি কার বাড়িতে, তারপরে বর্ডার বন্ধ করে দিয়েছে। পুজোতে আসার কথা ছিল, কিন্তু আসতে মনে হয় পারবে না। চিন্তার মধ্যে আমাদের অনেকটাই আছে। দুমুঠো ভাতের জন্য ভিন দেশে গিয়ে ভয়ানক সংকট, কিন্তু কাজে না গিয়েও তো উপায় নেই, পেট তো চালাতে হবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। দেখুন, সত্যি বলতে নেপালে এই ভয়াবহ ঘটনা না ঘটলে আমরা কোথাও জানতেও পারতাম না যে আমাদের রাজ্য থেকে এতজন পরিযায়ী শ্রমিক নেপালে কাজ করতে যান বাড়তি মজুরির জন্য। যে নেপালে মজুরির হার কম বলে এত বিক্ষোভ এবং মজুরি কাজ পাওয়া যাচ্ছে না বলে নেপাল কার্যত জ্বলছে, এত ক্ষোভের আগুন, সেই নেপালে এই পশ্চিমবঙ্গ থেকে এতজন পরিযায়ী শ্রমিক নিয়মিত যান। এবং আজ এত কিছুর পরেও তারা বলছেন, আপনারা দেখলেন আগের প্রতিবেদনে, যে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা নেপালে ফিরে যাবেন। আমার প্রশ্ন আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে, শুভময়দা, যে কর্মসংস্থানের ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এখানে তো এত ভাতা পরিযায়ী শ্রমিকদের জন্য, এই মাসে 5000 টাকা, সমশ্রী প্রকল্প ইত্যাদি, এত কিছু সত্ত্বেও এ রাজ্যের এই মানুষগুলোকে আটকানো কেন যাচ্ছে না বলে মনে হয়? মানুষের যে ইতিহাস আর কি, সেই ইতিহাসের জায়গায় যদি সত্যি পৃথিবীর সমস্ত সম্পদ সবার মধ্যে ভাগ করে দেয়া যেত তবে বড় ভালো হতো, কিন্তু সেরকম তো হয় না। ফলে কোথাও বৃষ্টি বেশি পড়ে, কোথাও কম পড়ে, কোথাও মানুষকে বেশি খাটতে হয়, কোথাও কম খাটতে হয়। এবার শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, সেখানে শ্রমজীবী মানুষের পরিযান সেটা মোটেই নতুন কিছু নয়। ঔপনিবেশিক আমলে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে পরে রেললাইন পাতা, শুধু আমাদের দেশে কেন, চীন থেকে প্রচুর শ্রমিক আপনি যদি দেখেন পশ্চিম আমেরিকায় গিয়ে তারা সেখানকার মানুষের সঙ্গে মিশে গেছেন। কিন্তু যে মুশকিলটা হচ্ছে, আপনি পরিষ্কার আপনার প্রতিবেদনে দেখালেন, পশ্চিমবঙ্গে কাজ করে যেখানে 200 থেকে 300 টাকা পাওয়া যায়, সেখানে নেপালে গিয়ে কাজ করলেও 1000 নেপালি টাকা পাওয়া যায়, যেটা মোটামুটি আমাদের ভারতবর্ষের টাকায় 600 টাকা। এবং এই কথাটা কিন্তু পরিষ্কার, এমন নয় যে বিহার বা উত্তরপ্রদেশ থেকে কেউ আমাদের এখানে কাজ করতে আসেন না, কিন্তু এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর বাঙালি, আমি যারা সফটওয়্যারের পরিযান করছেন তাদের কথা বলছি না, নিম্নবিত্ত বাঙালি পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হচ্ছেন কাজের খোঁজে। এতে দোষের কিছু নেই, আমাদের তো একটাই দেশ। কিন্তু তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গ শিল্পে বা কাজের ক্ষেত্রে প্রচুর সুবিধে দিচ্ছে। আপনি যদি 2004-এ ইউপিএ সরকারের যে প্রকল্পটি দেখেন, 100 দিনের কাজের প্রকল্প, রাজনৈতিক কারণে তার সমালোচনা হলেও পরবর্তীকালে বিজেপি সরকারও সেটি মেনে নিয়েছে, সেই টাকা আসে পশ্চিমবঙ্গে, সেই টাকা ব্যবহার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেখানে মানুষকে কি বলা হচ্ছে, মানুষ কাজ করে টাকা পাবে।
পশ্চিমবঙ্গে যে ভাতা দেওয়া হচ্ছে এটাও পৃথিবীর অনেক জায়গায় আছে, কিন্তু বিষয়টা কতদিন টানা যাবে একটা মিশ্র অর্থনীতিতে এটা একেবারে পরিষ্কার নয়। এবং এইখানে রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিতে কয়েকটি কথা বলতে হয়। সত্যি সমীর দা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের একটা দৃষ্টিভঙ্গি থেকে নেপালকে পশ্চিমবঙ্গে এনে নামিয়েছেন। আজকে আমরা স্লোগানও শুনেছি, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন, কিন্তু মবক্রেসি বা অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদ আমরা চাই না। সেটা যদি কোনো অতিবাম রাজনীতিতে তারা শিক্ষিত হতেই পারেন, এটা তো অঙ্ক না ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, তারা শিক্ষিত, তাদের রাজনীতিটাকে বলছেন। আমরা সাধারণ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের রাজনীতি বুঝি, আমাদেরটার মধ্যেও খুব অশিক্ষা আছে বলে আমি মনে করি না। এই রাজনীতিতেই তো ভোট দিই, এই ভারতের গণতন্ত্রই তো আছে, এখনও তো আমাদের পার্লামেন্ট গুঁড়িয়ে যায়নি। ফলে দাদা যেটা বললেন যে শুধুমাত্র অতিবাম রাজনীতি সারা পৃথিবীর ক্ষেত্রে একমাত্র শিক্ষিত রাজনীতি, বাকি সজলদা অশিক্ষিত, এই মত আমি কিন্তু একেবারেই মানছি না। আমাদের ভাবনা চিন্তার মধ্যেও যে সাধারণ মানুষের রাজনীতি আছে, সেই রাজনীতিতে আমরা বন্দুক নিয়ে কোনো লড়াই করতে চাই না, আপোষকামী হয়ে এই সমাজের মধ্যে, এই গণতন্ত্রের মধ্যে বেঁচে থাকতে চাই। এবং সেখানে অবশ্যই চাই পশ্চিমবঙ্গের শাসক থেকে পৃথিবীর যে কোনো শাসক গণতান্ত্রিক ব্যবস্থায় যেটুকু দুর্নীতি আছে সেই দুর্নীতিটা কমানোর চেষ্টা করুন। পারবেন তো কিনা আমি জানি না। একটা অরূপদা একটা কথা বলেছেন, গরু, কুমির, টিকটিকি, ঠিক একই রকম অরূপদা রাজনীতি করেন। ওই জন্য অরূপদাকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার কথা বলতে হয়। অরূপদা অত্যন্ত গুণী মানুষ, অসম্ভব ভালো কথা বলেন, কিন্তু ওনার একটা রাজনৈতিক দল আছে এই সংসদীয় ব্যবস্থার মধ্যে, উনি তাকে সমর্থন করেন, সজলদা তাকে সমর্থন করেন, তাকে তার মতো করে কথা বলতে হয়। আজকে অর্জুন সিংহর কথা ওনাকে তাই ডিফেন্ড করতে হয়েছে। এই রাজনীতি কিন্তু আমি বারবার বলবো, আমাদের দেশের প্রচুর দোষ আছে, আমার সংসারে প্রচুর দোষ আছে, আমার নিজের মধ্যে প্রচুর দোষ আছে। আমরা যখন একটা প্রতিবিম্বের সামনে, প্রতিফলনের সামনে দাঁড়াই, এই দোষ গুণেই আমাদের ভারতবর্ষের গণতন্ত্র। এই জায়গার থেকে আমাদের দেশে যে গণতন্ত্র আছে, নেপালে তো ক্ষমতায় ছিলেন সেই মাওবাদীদের একটা দল, সংসদীয় গণতন্ত্রে গেছেন, তাদের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস। ফলে তাদের যে দোষগুলো, সেই দোষগুলো দেখাতে গিয়ে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ দেখিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে একেবারে হ্যাটা করার কোনো কারণ নেই। আমরা আমাদের মতো আছি, আমাদের ভুল আছে, কিন্তু যদি কোনো রাজনীতি বলে সে একেবারে অতি দক্ষিণপন্থী বা অতি বামপন্থী রাজনীতি, যে নিজের শিক্ষাটাকেই শিক্ষা বলে মনে করে, আমি বলবো হ্যাঁ, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, ইউক্লিডের পস্টুলেট নিয়ে সেটা শিক্ষা, সেই শিক্ষায় কোনো ভুল নেই। কিন্তু কোনো রাজনৈতিক শিক্ষা, পৃথিবীতে একমাত্র শিক্ষা, বাকি অশিক্ষা, এই রাজনীতি কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষ মানবেন না। ফলে নেপাল থেকে আমাদের শিক্ষা নেওয়ার কোনো কারণ নেই। আমাদের শিক্ষায় দুর্বলতা আছে, আমরা অনেক জায়গায় হারি। এই হেরে যাওয়ার মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র থেকে আমরা শিক্ষা নেব। বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে নেব না। চাইলে পশ্চিম ইউরোপের গণতন্ত্র থেকে, অবশ্যই নরওয়ে থেকে, অবশ্যই সুইডেন থেকে আমরা গণতন্ত্রের শিক্ষা নেওয়ার চেষ্টা করব, যেখানে নেতা নেত্রীরা সাধারণ মানুষের মতো থাকেন, গণতান্ত্রিক ভোটে জেতেন। আমাদের দেশের নেতা নেত্রীরাও ভোটে গোলমাল কি হয় না, ব্যালট চিবিয়ে খাওয়া কি হয় না, সাইন্টিফিক রিগিং কি হয়নি, 72-এ কি একদম কংগ্রেস যেভাবে ভোট লুট করেছিল হয়নি, তৃণমূল কি পঞ্চায়েতে গোলমাল করে না? ফলে হ্যাঁ, এখন কি এসআইআর হচ্ছে না? না, সব কিছু হচ্ছে, সবারই গোলমাল আছে। কিন্তু আমি আমাদের গোলমাল মানে অশিক্ষা, আর নেপালের যুবকরা আমাদের পথ দেখাবে। এই যুব আন্দোলনকে আমি কোনোভাবেই, আমার ভাবনা সত্যি, এটা তো অঙ্ক নয়, ভুল হতেই পারে, কিন্তু এই ধরনের মবক্রেসি তাকে যুব আন্দোলন বলে, এবং সেটাই নতুন পৃথিবীকে নতুন স্বপ্ন দেখাবে। 8টা-10টা সূর্য বলে বিভিন্ন আলোচনা হচ্ছিল, অরূপদাও দেখলাম সমর্থন করলেন। আমার মনে হয় না প্রচুর সূর্য উঠবে এই আন্দোলনে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা লড়াইয়ের কথা ভাবতে হবে, একটা শিক্ষার কথা ভাবতে হবে, এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা আগের থেকে সাবধান হতে হবে। ভারতের গণতন্ত্রে যে যে দুর্বলতা আছে তার লিস্ট অবশ্যই যারা বামপন্থী মানুষ আছেন বা দক্ষিণ পন্থার থেকে দূরে আছেন প্রতি মুহূর্তে সামনে তুলবেন, সেই প্রতিবাদ আসবে। তার মানে কিন্তু নেপাল থেকে শিক্ষা নেওয়া নয়। ধন্যবাদ শুভময়দা। একমত এবং দ্বিমত, হ্যাঁ আগে বলে নিই, সেটা হচ্ছে একমত কোথায়, যে সত্যি তো গণতন্ত্রের শিক্ষা আমরা সেই রাষ্ট্রটা থেকে নেব কেন যে রাষ্ট্রটায় রাজতন্ত্র এত বছর ধরে প্রিভেল করেছে, এবং তারপরে কার্যত গণতন্ত্রের নামে যেটা চলেছে সেটা হচ্ছে এক শ্রেণীর রাজনীতিবিদদের রাজতন্ত্র। তার থেকে গণতন্ত্রের শিক্ষা নেব না, কিন্তু যে শিক্ষাটা নিতে হবে, যেখানে আমি শুভময়দার সঙ্গে 100% দ্বিমত, সেটা হচ্ছে ইতিহাসের শিক্ষা।
কোন ঘটনার কোন প্রেক্ষিতে হোয়াট নট টু ডু, কী করতে নেই, মানুষকে শোষণের কোন পর্যায়ে নিয়ে যেতে নেই, মানুষকে ঠেলতে ঠেলতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় একজন সাধারণ মানুষ, একজন সম্পূর্ণ, তাকে শিক্ষিত বলতে পারি, অশিক্ষিত বলতে পারি, গরিব বলতে পারি, বড়লোক বলতে পারি, একজন যুবক কী করলে বন্দুকের সামনে বা বেয়নেটের সামনে রাস্তায় বুক টান করে দাঁড়িয়ে পড়ে, সেই জায়গায় মানুষকে ঠেলে দিতে নেই, হোয়াট নট টু ডু। এই ইতিহাসের শিক্ষাটা কিন্তু নেপাল কেন আরও খারাপ, আরও ছোট, আরও ব্যর্থ কোনো রাষ্ট্র যদি দেয় মাথা নিচু করে নিতে হবে বলে আমার অন্তত মনে হয়। রঞ্জিত দা, প্রথমত ইতিহাসের শিক্ষা এটাই যে বন্দুকের নলেই হচ্ছে ক্ষমতার উৎস। সেটা যদি না হতো তাহলে ভারত রাষ্ট্র বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রবাদীরা বিরাট সংখ্যক সেনাবাহিনী পুষে রাখতো না ক্ষমতা রাখার জন্য। দ্বিতীয়ত, এবং এটাও ঘটনা যে যখনই কোনো আন্দোলন হয় ক্ষমতার দখলের জায়গায়, বিশেষ করে সেই আন্দোলনের পুরোভাগে যদি যুবকরা থাকে, তাহলে স্বার্থান্বেষীরা বা তারা যারা ভীতুরা বা যারা রক্ষণশীলরা সেটাকে নৈরাজ্যবাদী বলে। এটাই একবারে, এটাও ইতিহাস। আমি কিন্তু মানে রঞ্জিতদার প্রতি আমার প্রচুর শ্রদ্ধা, আমি অন্য পয়েন্টটা তুললাম। বন্দুকের নল শক্তির বন্দুকের নল শক্তির উৎস যেটা বলে সেটা শিক্ষা বলবো না, কিন্তু আঙ্কিকভাবে সত্য নয়। উনি যেটাকে অশিক্ষা বলছেন আমি অশিক্ষা বলবো না, কিন্তু আঙ্কিকভাবে কোনো অঙ্কের এখানে বন্দুকের নল শক্তির উৎস। আমি শুধু একটা কথা আমি বলতে চাই, একটা ওয়ান সেন্টেন্স, সেটা হচ্ছে যে কোনো প্রতিবাদকে মাওবাদী বলে ছাপ মারা, এটা অশিক্ষা। ভারতবর্ষের ক্রমাগত করে যাচ্ছে। দেখো, আমি যেটা প্রথমে বলেছিলাম যে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত, মানে নেপাল কিভাবে শোষণ করেছে, কিভাবে জনবিদ্রোহ তৈরি হয়েছে, সেইখান থেকে শিক্ষা নিতে বলিনি। আমি বলেছি যেটা হয়েছে, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমার মূল কথা হলো আমরা তো নেপাল থেকে শিক্ষা নেব না, তোমার কথা অনুযায়ী আমি নিলাম না, খুব ভালো কথা, আমি কথা বলছি। তার কারণটা হলো আমরা এদিকে আমাদের রাজ্যেও দেখতে পাই, ভারতবর্ষের অনেক জায়গায় দেখতে পাই যে আমরা মানুষের উপর অত্যাচার করি, আর কিছু প্রশ্ন করলেই বলি আমরা ভাই ভোটে জিতেছি। তো এই গণতন্ত্র আমরা চাই না, যেখানে ইলিগাল ভাবে ভোটে যেতে, যেখানে জোর করে বুথ লুট করে, সেইখানে আমি তো কিছু রঞ্জিত দা যে শব্দটা ব্যবহার করছেন, উনি যেটা মানছেন না সেই জায়গাটাই হচ্ছে অশিক্ষা। এটা হচ্ছে চূড়ান্ত স্বৈরতন্ত্রের একটা রূপ, যেটা অনেক কমিউনিস্ট সরকার পৃথিবীর অনেক জায়গায় দেখিয়েছে। শুধু তাই না, নেপালে তো একটা নেপালে তো কমিউনিস্ট পার্টি, তারা নেপাল কংগ্রেসের সরকার বানিয়েছে। তখন সালওয়া জুলুমের বিরুদ্ধে আপনারা কেন? এটাও ইতিহাসের শিক্ষা যে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে যে লঙ্কায় গেছে সেই রাবণ হয়েছে, এটাও ইতিহাসের শিক্ষা। অন্তহীন প্রত্যেকে তার মত বলেছেন। আমি এখান থেকে পরে এই বিতর্কের থেকেও যেটা গভীর, সেটা হচ্ছে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠান সমানভাবে একেবারে পুড়ে খাক হয়ে গেছে, সেই ছবি তুলে ধরেছেন আমার সহকর্মীরা। দেখুন, বিপ্লব, গণ অভ্যুত্থান, জেনজির রেভলিউশনে গদি ছেড়েছে কেপি ওলির সরকার, সেই সঙ্গে কার্যত ছত্রখান হয়েছে গোটা দেশ, পুড়ে ছাই হয়েছে সরকারি বেসরকারি শয়ে শয়ে সম্পত্তি। এই হলো নেপালের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস, যা বর্তমানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত। আপাতত ভেঙে চৌচির এখানকার অফিসের জানালা, পুড়ে ছাই অফিসের কনফারেন্স রুম, চেয়ার টেবিল বলতে পড়ে রয়েছে শুধু কাঠামোটাই। ये कॉन्फ्रेंस रूम की सभी चेयर्स जलकर खाक हो गई हैं। ये एक हॉल था, ऑडिटोरियम था छोटा, ये देखिए सिर्फ लोहे के फ्रेम कुर्सियों के बचे हैं, बाकी कुछ भी नहीं बचा है। इस तरफ कोई भी कार्यक्रम करना हो तो उसके लिए ये छोटी सी स्टेज लगाई गई थी। यहाँ पर जब इस ऑडिटोरियम को आग लगाई गई, लगता है कि साउंड प्रूफ दीवारें थी इसकी, क्योंकि
इसे आलिशान तरीके से तैयार किया गया होगा। अटॉर्नी जनरल के ऑफिस में इस तरह के कार्यक्रम होते रहते हैं कि कम से कम आपको 50-100 सीट के एक इस तरह के सभागार की ज़रूरत पड़ती है, लेकिन इसमें लगी आग ने सब कुछ तबाह करके रख दिया है। ग्राउंड फ्लोर का ज़्यादा नुकसान हुआ है। अंडरग्राउंड में जो हमारा गाड़ी रखे हैं वहाँ से 2-3 गाड़ी तो पूरे जल चुके हैं। ऊपर पूरे ऑफिस रूम में सब में जो कंप्यूटर है, जो डेस्कटॉप है, वो सब ले गए हैं। वो लोग सब नष्ट कर दिए हैं। उनमें से ऐसा है कि लगता है कि कोई प्री प्लान है। जो सीपीयू में ड्राइव होता है, हार्ड ड्राइव, वो नहीं है। নেপাল সীমান্ত পেরোলেই ইমিগ্রেশন অফিস। গত কয়েকদিনে ঠিক কি পরিমাণে তাণ্ডব চলেছে গোটা নেপাল জুড়ে তার ছোট্ট নিদর্শন এই ইমিগ্রেশন অফিস, যা ইতিমধ্যেই কার্যত ছত্রখান। পরশুদিন প্রথমে এই সেন্টার ভাঙচুর করা হয় এবং এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত কাগজপত্র সেগুলো সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অভিবাসন অফিস থেকে একটু এগোলেই কাকুরভিটা স্বাস্থ্য কেন্দ্র। তাণ্ডব চলেছে এখানেও। এই হেলথ ডেস্কেও কিন্তু একেবারে ভাঙচুর চালানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত দুদিন ধরে এখানকার সমস্ত কাগজপত্র সব এখানে এইভাবে ছন্নছাড়া হয়ে পড়ে রয়েছে। খুবই খারাপ অবস্থা এবং গোটা নেপাল জুড়ে কি তাণ্ডব লীলা চলেছে এই ছবি কিন্তু তার স্পষ্ট প্রমাণ। সরকারি সম্পত্তির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি সম্পত্তিরও। সূত্রের খবর, নেপাল জুড়ে বিখ্যাত সুপারমার্কেট চেন ভাটেনির আওতায় থাকা 28টি স্টোরের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে মাত্র 7টি। দেদানে চলেছে লুটপাট, যার জেরে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। সব মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস। ফের কবে ঘুরে দাঁড়াতে পারবে প্রতিবেশী রাষ্ট্র? উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, নেপাল। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে আসবো। আমি কাল মন দিয়ে খুব অল্প ছোট্ট ইন্টারভিউ সুশীলা কার্ফি, সুপ্রিম কোর্টের ওনাদের প্রাক্তন প্রধান বিচারপতি, তার ইন্টারভিউ দেখছিলাম। ইনফ্যাক্ট দুর্নীতির বিরুদ্ধে তার রায়ের পর ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়, প্রচুর মানুষ রাস্তায় নামে, তাতে সরকার রোল ব্যাক করে, মানুষের চাপের কাছে ইয়ে করে। আরেকজন কুলমাল ঘিসিং, আজকে দুজনেরই ভারতবর্ষ কানেকশন আছে কিভাবে। একজন আমরা প্রত্যেকে জানি বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্নাতক, পলিটিক্যাল সায়েন্সে সেখান থেকে এমএ করেছেন, আর একজন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক জামশেদপুর থেকে। আমি মানে খুব মন দিয়ে দেখছিলাম, সুশীলা দেবী বলছিলেন যে ভারতের সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক, এবং সেই বলার মধ্যে কোনো আমাদের হয় না কূটনীতি সুলভ একটা দূরত্ব, একটা শীতলতা, সেই রকম রাখছেন না। যখন তাকে সঞ্চালক প্রশ্ন করছেন যে আপনি তো অনেক সময় ভারত এবং নেপালের মধ্যে দ্বিমত হয়েছে, উনি বলছেন একদম আমাদের বাংলা প্রবাদের মতো যে ঘটি বাটি একসঙ্গে থাকলে একটু ঠোকাঠুকি লাগে, কিন্তু তাতে এই দুটো দেশের শেকড়কে কেউ আলাদা করতে পারবে না। আমি বলছি কোথাও কিন্তু এই অশান্তিতে, এই অরাজকতার মধ্যেও একটা সৌভ্রাতৃত্বের বার্তা কিন্তু ওনার ছিল। আমি জানি না শেষ পর্যন্ত আজকে একটা মারাত্মক ছবি দেখলাম যে জেনজি সেনা দপ্তরের সদর দপ্তরের সামনে সেনাবাহিনীর সেখানে হাতাহাতি হচ্ছে যে কার প্রার্থী এগিয়ে আছেন তাই নিয়ে। এটাও মারাত্মক মানে দুর্ভাগ্যজনক ছবি। ইনি তো দেখুন জাস্টিস ছিলেন এবং এনার অ্যাপ্রোচটা দেখে আশা রাখা যাচ্ছে যে ভালো হবে। অন্যজন আমাদের যেমন সিপিএম আমলে লোডশেডিং একজন সলভ করেছিলেন, আমার ওই কথাটাই মনে পড়ছিল ঘেসিংকে দেখে, এবং সে তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী শঙ্কর সেন, হ্যাঁ আমি নামটা নিতে যাচ্ছিলাম না, তো এই সবাই অবাক হয়ে গেছিল যে আমাদের স্যার এসছে যারা বড় বড় বিপ্লব করছিলেন। তো এইবার তো তখন সলভ হয়ে গেছিল। এইবার ইনি বিএচুর আর উনিও বোধহয় এখানে, এবং যিনি গিটার বাদক তিনিও আবার ইন্ডিয়াতে পড়াশোনা করছেন। হ্যাঁ, তো এইবার কি হচ্ছে, আমি কেন আশা রাখছি যে কিছু ভালো হবে, কারণ যে এখন ছিল তার থেকে খারাপ ভারতের জন্য। আমি ভারতের কথা বলছি, আই এম নট ইন্টারেস্টেড ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, বাট ওয়ার্ল্ড পলিটিক্স দেখেছি। মানে ফ্রান্সে গিয়ে দেখেছি গিলোটিনে কেমন করে ওনাকে মারা হয়েছিল, সেটা রেখে দেওয়া হয়েছে কনকর্ডে প্যারিসে, এবং লোকে সেলফি তুলছে। এবং আমি দেখতে গিয়েছিলাম মন্দির কম্বোডিয়াতে, সেখানে জানলাম পোলপট বলে একজন নেতা 20 লক্ষ লোককে বাড়ি দিয়ে মেরেছে, গুলি খরচা করেনি। অবাক হয়ে গেছিলাম, মন্দির দেখতে এসে কী সব দেখছি আর কি। হ্যাঁ, তো এই স্ট্রিট জাস্টিসটা কোনো কথা না। এবং যিনি ওলি তিনি যে গেছেন, এটা আমাদের জন্য ভারতবর্ষের পার্সপেক্টিভ থেকে আমি বলছি আপদ গেছে, আপদ বিদায় হয়েছে। যে আসবে উইল বি বেটার দ্যান হিম, কারণ ইনি 5-6টা জিনিস পরপর এমন করেছেন যেটাতে পিওর ভারত বিদ্বেষিতা এবং চীনের দালাল হিসাবে কাজ করছিলেন উনি। হ্যাঁ, সেইটাতে আমি কোনো আচ্ছা 2-1টা কথা বলবো, যেটা ভাতেরই শপিং মল অ্যান্ড হিলটন হোটেল। একটা ছোট্ট কথা বলছি, এটা আপনার সঙ্গে সহমত হতেই হবে এমন না, একদম লিডারলেস কিন্তু ছিল না এই আন্দোলনটা।
আন্দোলন ছিল, স্টুডেন্ট আন্দোলন ছিল, বাট একটু কন্ট্রোল আছে। এত নিখুঁতলি হিলটন হোটেল জ্বালানো যায় না, বিশেষ করে এটা আমার ডিপার্টমেন্ট। হ্যাঁ, এত নিখুঁতভাবে টার্গেট করা যায় না ইকোনমিক স্ট্রাইকস টু পার্টিকুলার প্লেসেস। আজকে উনি যার কথা আপনি বলছেন কার্কি, উনিও বলেছেন কোর্টের ডকুমেন্টগুলো কেন জ্বালিয়ে দিল ওরা, ইউ সি। তো এইগুলো একটা এবার স্ট্রিট জাস্টিস, যেটা পথের বিচার, এটা কোনো বিচার না। আজকের সভ্যতাতে যেটা 250 বছর আগে রোমান এম্পায়ার, 1000 বছর আগে দেখতাম যে সিংহের মুখে মানুষ ছেড়ে দিচ্ছে, লোকে উল্লাস করছে, আমরা ওই উল্লাসটা এখন নিতে পারি না। এবং দাদা আপনাকে বলবো, আর্মি যদি মেনটেন না করি তাহলে কি করব আমরা, মানে হোয়াট ইজ দ্য ওয়ে আউট? ঠিক কথাই তো বলতে চাইছি, বন্দুকের নলে ক্ষমতার উৎস। এই কারণে ভারত সরকারের এত বড় সেনাবাহিনী, সব রাষ্ট্র এই কারণে সেনাবাহিনী পোষে। তাহলে এইটা স্বীকার করে নিতে হবে, এটা স্বীকার, এটাই ইতিহাস, এটাই বিজ্ঞান, এটাই অর্থ ক্ষমতার উৎস, আমাদের রাজনৈতিক একটা ক্ষমতার উৎস। এবং এই যে এরা দুজন পাশাপাশি বিরোধী দল বসে আছে এবং কেউ মারছে না নিজেকে, এটা একটা ক্ষমতার উৎস। এবং এই এক্সট্রিম চিন্তাভাবনা কোনো ক্ষমতার উৎস নয়, না বন্দুক উৎস, টাকা উৎস, মানুষের ক্ষমতার উৎস। মানুষের থেকে বড় সোশ্যাল মিডিয়া বড় ক্ষমতার উৎস এখন, সোশ্যাল মিডিয়াটা কিন্তু পাল্টে দিতে পারে দেশকে, পৃথিবীকে। আমি বলছি আপনার কথাটা আমি বলে দিলাম, ওর বেশি আর কি বলবো, শুভমদাও বলেছেন। আমি বলছি ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন না যে আমরা পাশাপাশি দুজন বিরোধী দল বসে আছি, দুটো বিরোধী দল থাকা সংসদীয় গণতন্ত্রের একটা রুল, কিন্তু যারা সংসদকে শুয়োরের খোয়ার বলে তারা বিরোধী দল টলে বিশ্বাস করে না, তারা রাষ্ট্রবিরোধী বলে আমরা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করি। আপনারা আজকে বলছেন মিলিটারি চাই না, আজকে আপনারা পাকিস্তানকে সমর্থন দেন, এমন অনেক নমুনা আছে যে পাকিস্তানের মানুষ মরছে কেন? আরে পাকিস্তানের মানুষ মরেনি, বাকি পাকিস্তানের উগ্রপন্থীরা মরেছে। দেখুন মিলিটারি কাক মেরেছিল, এদেরকে মানুষ বলতে ঘৃণা, মিলিটারি কাক মেরেছিল বলতে এদেরকে মানুষ বলতে ঘৃণা। আমি এখান থেকে একদম এত মানুষ নিয়ে কথা, আচ্ছা বেশ 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 বেশ, শিক্ষা নিয়ে কটাক্ষ চলবে না, একেবারে আমি কন্ডেম করলাম, একেবারে স্পষ্ট ভাষায় কন্ডেম করলাম। বেশ, মানুষের কথা এত হচ্ছে, মানুষ কি বলছেন আপনারা জানেন, আমাদের এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর সাধারণ মানুষ মন্তব্য করছেন। দ্রুত নেপাল নিয়ে অমরনাথ কর্মকার তিনি লিখছেন, বুদ্ধের দেশে যুদ্ধের রেশ দেখালো দুর্নীতির আসছে শেষ। পরের মন্তব্য অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, নেপাল থেকে শিক্ষা নিয়ে রাজ্যের শাসক না শোধরালে পরে চরম মূল্য দিতে হতে পারে। সুভাষ ঘোষাজ্জা লিখছেন, স্থান কাল নির্বিশেষে দুর্নীতিগ্রস্ত শাসনের অবসান ঘটাতে মানুষ জ্বলে উঠবেই। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ভারতবাসী অন্য অনেক দেশবাসীর তুলনায় সহিষ্ণু, শাসকের মনে রাখা উচিত সব সহ্যের একটা সীমা আছে। আশরাফ মির্জা লিখছেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেপালে স্বাভাবিক জীবন ফিরে আসুক, হিংসার লড়াই বন্ধ হোক। ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে একেবারে স্পষ্ট করে পরবর্তী মুখকে, অর্থাৎ এই যে অরাজকতা তার অবসানে কিছু মানুষ ভাবছেন খুব অবশ্যই এবং জরুরি সেই ভাবনাটা দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে মানুষকে রিলিফ দেওয়ার কাজটা কার হাত ধরে হতে পারে। হ্যাঁ, অবশ্যই একাধিক নাম উঠে এসেছে পরের প্রতিবেদন। অশান্ত হিমালয়ের দেশ, যুব সমাজের গণ অভ্যুত্থানে ধসে পড়েছে নেপালের সরকার, কিন্তু ভাঙছে যেমন, গড়বে কবে? এই বিপ্লবের ভবিষ্যৎ কি? কে ধরবে দেশের হাল? কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে? এক্ষেত্রে সবার প্রথমে নাম উঠে আসছে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ভারতের সঙ্গে তার সম্পর্ক গভীর। সূত্রের খবর, জেএনসির প্রথম পছন্দ সুশীলা কার্কির নামে সমর্থন রয়েছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহেরও। সেনাবাহিনী তার নামে সেই সবদি শিলমোহর দেয় কিনা সেদিকেও সবার নজর রয়েছে। এই নিয়ে এখন জোর আলাপ আলোচনা চলছে। বিচারপতি হিসেবে দুর্নীতি বিরোধী কড়া ভাবমূর্তির জন্যই দেশজুড়ে সুখ্যাতি সুশীলা কার্কির। এরই মধ্যে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে আরেকটি নামও, নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন সিইও কুলমান ঘিসিং। সুশীলা কার্কির মতোই কুলমান ঘিসিং এর সঙ্গেও ভারতের গভীর সম্পর্ক। জামশেদপুরের রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক তিনি। 1994 সালে নেপাল ইলেকট্রিসিটি অথরিটিতে কর্মজীবন শুরু করেন কুলমান ঘিসিং।
ধীরে ধীরে পদোন্নতি ও পরবর্তীতে নেপালের মুখে মুখে ঘুরে তার নাম। নেপালে ভয়ঙ্কর লোডশেডিং সমস্যা ঘোচানোর সুবাদেই গোটা নেপালে তিনি জনপ্রিয়। কিন্তু 2025 সালে মেয়াদ শেষ হওয়ার মাত্র 4 মাস আগে ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে তাকে সরিয়ে দেয় কেপি ওলি সরকার। জানিয়ে দেশের নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। এই দ্বন্দ্ব আরও 6-7 দিন চলবে, তার কম নয়। এবং এই দ্বন্দ্বটা যখন শেষ হবে, যখন একটা নিজেদের মধ্যে একটা কোনো মতৈক্য হবে, রাজতন্ত্রের ফিরে আসার একটা প্রচেষ্টা চলবে। আর যেহেতু উনি তার ইনক্লিনেশন দেখিয়ে দিয়েছেন, চিফ নেপালিজ আর্মি চিফ, সুতরাং আমাদের একটা সেদিকেও সম্ভাবনা আছে। দেখো, নেপালে এখন এই 48 ঘন্টার আপরাইজিংয়ের পরে এখন কনসলিডেশনের সময়। এই সময় দ্য সিচুয়েশন সেখানে খুব ভোলাটাইল, খুব ফ্লুইড, মুহূর্তে মুহূর্তে, ঘন্টায় ঘন্টায়, বেলায় বেলায় সিনারিও চেঞ্জ করছে। তো এখন ফ্রন্ট রানার এই মিস্টার সুশীলা কার্কি এবং মিস্টার ঘি সিং। এখন প্রশ্ন হলো, শেষ অবধি কি হবে? অন্তর্বর্তী সরকার গঠন হবে নাকি অন্য কোনো বিকল্প রয়েছে? ব্রতদেব ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক এইখান থেকে আমি যে জায়গা থেকে এই গোটা আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে জেল ব্রেক এবং ভারতের একেবারে চ্যালেঞ্জটা ঠিক কোন জায়গায়। তার কারণ, যদি প্রায় 15,000 কয়েদি, যাদের মধ্যে আবার বলছি একেবারে দাগি অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত তারাও রয়েছেন, তারা বেরোন এবং সীমান্তে দেখা যায় যে 61 জনকে একদিনের মধ্যে তারা ধরা পড়ছেন যারা ওই জেলগুলো ভেঙে বেরিয়েছেন, নিঃসন্দেহে ভারতের পক্ষে উদ্বেগের। আমার পরের প্রতিবেদন। বিদ্রোহ, গণ অভ্যুত্থান, রাজনৈতিক সিস্টেমের ওপর ক্ষোভ, নেতাদের দুর্নীতি, স্বজন পোষণে রুষ্ট জেনজি। নেপালের আন্দোলন থেকে সব স্পষ্ট। কিন্তু জেল ভাঙা ও হাজার হাজার কয়েদিদের পালানো কোনো গণ আন্দোলনের অংশ হতে পারে? ভয়ঙ্কর তথ্য হলো, নেপালের বিভিন্ন জেল থেকে 14,307 জন কয়েদি পালিয়েছে বলে নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে। তার মধ্যে মেরে কেটে 1,500 জনকে ফের গ্রেফতার করা গেলেও পলাতক প্রায় 13,000 বন্দী, যা শুধুমাত্র নেপালের নিরাপত্তা এজেন্সিগুলির কাছেই নয়, ভারতের কাছেও দুশ্চিন্তা ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আশঙ্কাকে সত্যি করে নেপালের বহু জেল পালানো কয়েদি ভারতে ঢোকার চেষ্টা করছে। ইতিমধ্যে ভারত নেপাল সীমান্তে 61 জন জেল ভেঙে পালানো কয়েদিকে আটক করেছে সশস্ত্র সীমাবল বা এসএসবি। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরও বেশি কড়া করা হলো। একমাত্র হাসপাতাল অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো নেপালের বাসিন্দাকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর এসএসবি এই চেকিং করার পরও কিন্তু এখানে আরও একটা কাউন্টারে রাজ্য পুলিশের পক্ষ থেকে চেকিং চালানো হচ্ছে। মঙ্গল বুধবারের পর বৃহস্পতিবারও নেপালে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা। নেপালের প্রথম সারি সংবাদপত্র দ্য কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী এই দিন রামেছাপ জেলা সংশোধনাগারে জেলের ভিতরে তালা ভেঙে ফেলে কয়েদিরা। ভাঙচুর চালিয়ে মূল ফটকের সামনে চলে আসে তারা। কয়েদিরা মূল ফটকের তালা ভাঙার চেষ্টা করায় বাইরে মোতায়েন নেপাল সেনা গুলি চালায়। গুলিতে জখম হয় 12-13 জন কয়েদি। নেপালের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দাবি, শুধুমাত্র নেপালের সুমধারা সেন্ট্রাল জেল থেকে 3,300 জন, ললিতপুরের নাকু জেল থেকে 1,400 জন বন্দী, দিল্লি বাজার সংশোধনাগার থেকে পালিয়েছে 1,100 জন, কাস্কি জেলা সংশোধনাগার থেকে 773 এবং বাগমতি প্রদেশের ভীমফেদি জেল থেকে 441 জন কয়েদি পালিয়ে যায়। তাদের মধ্যে 121 জনকে ফের পাকড়াও করা হয়েছে। এছাড়া সূত্রের খবর, মাধ্যপ্রদেশের জলেশ্বরে জেলের দেওয়াল ভেঙে পালিয়েছে 575 জন কয়েদি। লুম্বিনী প্রদেশের নওয়ালপাড়াশি জেল ভেঙে পালিয়েছে 500-রও বেশি বন্দী। বাঁকে জেলা সংশোধনাগার থেকে পালিয়েছে 436 জন কয়েদি। বাঁকে জুভেনাইল রিফর্ম সেন্টার থেকে উঠাও 122 নাবালক। একের পর এক জেল ব্রেক, বাড়ছে উদ্বেগ, আতঙ্ক, দুশ্চিন্তা। সত্যি ওখানে সেফ ফিল করছে না, একদমই সেফ ফিল করছে না। সমস্ত রেপিস্ট, যারা মার্ডারার ছিল, সমস্তদেরকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছে। তারা এধার ওধার, মানে তারা এখন জেলেই নেই, এধার ওধার ঘুরছে। কান্ট্রিতে কোনো রুলস নেই। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান স্টুডেন্টরা মিলে আমরা ঠিক করেছি যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যাব। বন্ধু দেশ নেপালের সঙ্গে ভারতের সীমান্তে কোনো কাঁটাতার না থাকায় জেল থেকে পালিয়ে অনেকেই ভারতে ঢোকার চেষ্টা করছে। সূত্রের খবর, ভারত নেপাল সীমান্তে যে 61 জন জেল পালানো কয়েদিকে আটক করেছে এসএসপি, তাদের মধ্যে উত্তরপ্রদেশে ভারত নেপাল সীমান্ত পেরোনোর সময় 22 জনকে, 13 জনকে বিহার সীমান্ত থেকে এবং পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে 3 জনকে আটক করা হয়েছে।
ইলিগাল মুভমেন্ট যদি কিছু উপদ্রবী যে আছে তাদের মুভমেন্ট হয় তাদের জন্য চেকিং করার জন্য আমরা যেই দিনে ঘটনা শুরু হয়েছে সেদিন থেকেই আমরা এখানে নাকা লাগিয়েছি অনলি ফর দ্যাট রিজন দ্যাট কোনো উপদ্রবী কোনো আনসোশাল এলিমেন্ট আছে ওটা মুভ না করতে পারে and so that our India remains peaceful and security is ensured over here. সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে 1751 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারহীন ভারত নেপাল সীমান্তে সুরক্ষা আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় 50 ব্যাটালিয়ন এসএসপি। পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারত নেপাল সীমান্তে প্রায় 60,000 জওয়ান মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নীতি নৈতিকতা নিয়ে এতক্ষণ অনেক কথা হলো। আমি বলছি হ্যাঁ, নেপাল সেই দেশে অনিশ্চয়তা সমস্ত একেবারে সত্য, কিন্তু পাশাপাশি একটা নিশ্চিত নির্বাচন যেখানে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে সেখানেও বিরোধীরা ওই নৈতিকতার প্রশ্নটা তুলছেন। কেন তুলছেন? আপনাদের আগের দিনই একেবারে অঙ্ক কষে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা মনে করছি যে ক্রস ভোটিং হয়েছে, একেবারে স্পষ্ট হয়েছে। আর কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অভিযোগ যে একেবারে টাকার বস্তা নিয়ে বিজেপি নেমেছিল এবং এক একজনের ভোট কিনতে নাকি 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে বিজেপি। অবশ্যই বিজেপি তার পাল্টা জবাব দিয়েছে। আমি প্রথমে দ্রুত এই দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অঙ্কটা কি, অভিযোগটা কি, অভিযোগের উত্তরই বা কি, একেবারে পাশাপাশি দেখিয়ে নেব। দেখুন, মঙ্গলবার দেশের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তাঁর প্রাপ্ত ভোট 452, আর 300টি ভোট পেয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ভোটের রেজাল্ট বেরোনোর পরই ক্রস ভোটিং নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটের কোন দলের সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন? এই প্রেক্ষাপটে বুধবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আঙুল তুলেছেন ইন্ডিয়া জোটের শরিক অরবিন্দ কেজরিওয়ালের দলের দিকেই। আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। কেজরিওয়ালের দল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। मैं आपको पूरी जिम्मेदारी से ये कह सकता हूँ कि हमारे जितने सांसद थे सिवा एक के, सब लोगों ने अपोजिशन पार्टी के जो उपराष्ट्रपति कैंडिडेट थे उनके लिए हमने वोट दिया है। পাল্টা ক্রস ভোটিং নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী, কটাক্ষ করেছে সিপিএমও। পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে 2টো এমপির ভোট বাতিল হয়েছিল, একজন কংগ্রেসের একজন টিএমসি, আর 2টো ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং, আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দিই। বর্ণচোরা বিজেপি যেমন গোটা দেশে আছে, বর্ণচোরা বিজেপি বাংলাতেও আছে। আসলে তৃণমূল বিজেপি বাংলায় হচ্ছে গোডাউনটা একই, শোরুম দুটো আলাদা, মাল একই গোডাউনের মাল, কিন্তু বিভিন্ন দুটো শোরুমে বিক্রি হচ্ছে। উপরাষ্ট্রপতি ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। বিজেপি এই টাকার খেলায় নেমেছে। টাকা কি তৃণমূল কংগ্রেসের কাছে কম আছে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বেনামে যত টাকা আছে, লোকে বলে এত টাকা আছে ওনার নামে, তার হিসেব তো নেই। তার হিসেব রাখতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে লাগবে। সব মিলিয়ে উপরাষ্ট্রপতি ভোটের ফল বেরিয়ে গেলেও তা নিয়ে কাটাছেঁড়া চলছে। হিন্দল দেব, মনোজ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অঙ্কটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন কত পেয়েছেন? তিনি পেলেন 452টা ভোট,
তার পাওয়ার কথা ছিল 425টা, স্ট্রেট অ্যাওয়ে 27টা বেশি পেলেন, এবং উল্টো দিকে সুদর্শন রেড্ডি তিনি 300টা পেয়েছেন। শুধু 27টা নয়, আরও 15টা ভোট যে দুটো বাতিল হয়েছে তাতে খুব অবধারিতভাবে এনডিএ শিবির সুবিধে পেলেন। ঠিক ধনকারের ক্ষেত্রেও যে বারবার যে প্রসঙ্গ উঠেছিল, আমি এখানে একটা কথা আমি প্রথমে অরূপকে দিয়েই শুরু করব, যে একটা জিনিস পরিষ্কার যে ইন্ডিয়া জোটটা যে কোন দুর্বল জায়গা, দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সেটা এই ভোটে পরিষ্কার হয়ে গেল। তার কারণ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপের নাম বললেন। 15টা ভোট আমরা বিশ্বাস করি না যে এমনি কেউ জনপ্রতিনিধিরা ভুল করে তাদের ভুলে বাতিল হয়েছে, ইচ্ছাকৃতভাবে বাতিল হয়েছে। তাছাড়া 27টা তো একেবারে পরিষ্কার ফ্লোর ক্রসিং হয়েছে, ফ্লোর ক্রস করা হয়েছে। তো ভবিষ্যৎ কি এই জোটের? আমার বিজেপির এক রাজ্য মুখপাত্রের কথা মনে পড়ছে, একদিন তোমার সাথেও তিনি প্রায়ই আসেন, তিনি একদিন গর্ব করে বলছিলেন যে নির্বাচনে হয় বিজেপি সরকার গঠন করবে, নইলে অমিত শাহ সরকার গঠন করবে। মানে অমিত শাহ তারপর থলি নিয়ে যাবেন সরকার। এবং এই উদাহরণ আমরা দেখেছি মহারাষ্ট্রের বুকে, যখন আসাম বন্যায় ভেসে যাচ্ছে সেই সময় মহারাষ্ট্র থেকে বিধায়কদের কি করে গুজরাট এবং চার্টার ফ্লাইটে করে আসামে নিয়ে গিয়ে তারপর সরকার গঠন হয়েছিল। এক দ্বিতীয়, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি টাকার থলি নিয়ে বেরিয়েছিল, যারা হাত পেতে টাকা নিলেন তারা ধোয়া তুলসী পাতা মানতে হবে নাকি? আজকে একটা জিনিস দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলেছেন। আজকে আমরা দেখছি তো, মানে ধরুন আমি নাম করেই বলছি, স্বাতি মালিওয়ালের মতো সাংসদ যারা এমন সব মন্তব্য করছে, প্রায় প্রকারান্তরে বিজেপির সমর্থন করা। সুতরাং স্বাভাবিকভাবেই যে আজকে আমি বলছি যে তুমি যদি ইন্ডিয়া জোটে দেখো যে জিঞ্জার গ্রুপ তৈরি হয়েছে, সেখানে তো অখিলেশ, আপ এবং তৃণমূল আছে। নিশ্চয়ই কলকাতায় এলে কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, স্বাভাবিকভাবেই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে নিশ্চয়ই, কিন্তু আমাদের আলোচনা করতে হচ্ছে ধোয়া কোথায় কোথায় উঠেছে, কারণটা হচ্ছে আগুনটা লেগেছে কেন, আগুনটা কেন লেগেছে, আসলে এই নির্বাচনটা হলো কেন? এই নির্বাচনটা তো হওয়ার কথা ছিল না। নির্বাচনটা হলো জগদীপ ধনকর হঠাৎ করে বিদায় নিলেন, চলে গেলেন। তিনি কোথায় আজ অবধি তিনি জানছেন বলছেন না, সম্পূর্ণ রহস্যের অন্তরালে। কারণ আজ অবধি জানি না, কিন্তু আমি বলছি অনৈতিকতার যে উদাহরণটা সেট হলো, বিরোধীরা তো ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। ওই স্টেটমেন্টটা যখন জগদীপ ধনকর বলছেন যে তিনি প্রাক্তন রাজ্যপাল হিসেবে বা এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হিসেবে নেবেন না, তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন নেবেন, মানে কোন জায়গায় গিয়েছে এই আগুনটা। আমি তার থেকেও বড় কথা বলছি, এই যে আরেকটা কথা অরূপ বড়, যে বিজেপির এমএলএরা, বিধায়করা যারা এই বিজেপি থেকে তোমাদের দলে চলে গেল, সেখানে টাকার থলির কোনো ব্যাপার নেই। আমি বলছি এই যে মানে একই অঙ্কে তো সেখানে তো একই থলির সাইজ আলাদা হতে পারে। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখুন, ব্যাপার এখানে শুভেন্দু অধিকারী একটু আগে স্টেটমেন্ট দিলেন যে শুভেন্দু অধিকারী 77 জন এমএলএ নিয়ে বিধানসভায় এসেছিলেন 2021 সালে। আজকে শুভেন্দু অধিকারীর সাথে কজন আছে? বিজেপি এমএলএরা কি বিক্রি হয়? আসলে তাহলে সজল যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, ও কিসের জন্য বিজেপিতে গেছে? ও কিসের? এটা তোমার থলিটা কত বড় ছিল? তাহলে নিশ্চয়ই সবাই টাকার বিনিময়ে জানা, কিন্তু আজকের এই ইলেকশন বিজেপি থেমে যাও। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি তো বিধায়ক, এমএলএ, এমপি কিছু ছিলাম না, আমার ক্ষেত্রে দলত্যাগের আইনও নেই, কিছু ছিল না। আমার প্রশ্ন হচ্ছে, শুভেন্দু তো ছিল, প্লিজ তোমার সঙ্গে বলিনি, 77টা মানে আমাদের এমএলএ ছিল না, দাদা মশাইয়ের থলিও ছিল, দাদা মশাইয়ের থলিও ছিল, আমি সেটা নিয়ে বলছি না। হ্যাঁ, আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, আমাদের তো 77 ছিল। এখন একটু আগে ও অরূপদা বললো ওদের কত আছে, শুভেন্দু অধিকারী জানে না আমাদের কত আছে। তো ভাই সেটা কি দিয়ে নিলে? নাম্বার 1। নাম্বার 2, দেখুন যারা 15 কোটিতে, কিন্তু দিল্লিরটা তোমরা বলছি যারা 15 কোটিতে বিক্রি হয়েছে, ভগবানকে ধন্যবাদ জানাই, তারা কখনো ক্ষমতায় আসতে পারেনি। তারা যদি ক্ষমতায় আসতো, যারা 15 কোটিতে দল পাল্টে অন্যদিকে ভোট দেয়, তারা যদি ক্ষমতায় এসে বসে যেত, তাহলে এরা দেশটাকেই বিক্রি করে দিত। যারা দলকে বিক্রি, এক মিনিট, মহারাষ্ট্র সরকার করেছে, এরপর যেটা হতে পারে কোটির অঙ্কটা এত বেশি জায়গায় চলে যেতে পারে যে গুনতে অসুবিধা হবে, আমি তারপরে সঞ্চালনা করতে পারবো না। কিন্তু শুভময়দার কাছে ভেরি সিরিয়াস নোট, একটা উপরাষ্ট্রপতি নির্বাচন এবং প্রত্যাশিত জয়, সেইটার জন্য এর ভেতরে যদি মানে আমি বলছি টাকার অঙ্ক 15 কোটি হোক বা 20 কোটি হোক আমরা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে নৈতিকতার কোন উদাহরণ আমরা ঠিক করলাম। এই জন্য শুভময়দা, সেটা হচ্ছে আজকে কিরণ রিজিজু, তিনি সংসদীয় মন্ত্রী, তিনি আবার ধন্যবাদ দিলেন যে ইন্ডিয়া জোটের সদস্যরা আমাদের ভোট দিয়েছেন বিবেকের ডাকে ডাকে, অনেক ধন্যবাদ। এটা প্রকাশ্যে, আর তো মানে দুদিন পরে লুকোছাপাও থাকবে না, হয়তো টাকার অঙ্ক সবাই বলে দেবে একেবারেই। মানে এখানে রঞ্জিতদার কথা উল্লেখ করেই বলবো, উনি যেটাকে অশিক্ষা বলছেন, আমি ওই শব্দটা
ব্যবহার করতে চাই না, এই যে একটা উপরাষ্ট্রপতি নির্বাচন যেখানে সত্যিকারের তার বিরাট কোনো রাজনৈতিক ইমপ্লিকেশন নেই, সেইটা নিয়েও টাকার থলির কথা রাজনীতির ভারতবর্ষের সেরা নেতাদের মুখে উঠে আসছে। এইটা আমাদের গণতন্ত্রের কেন অসম্পূর্ণতা, কেন অনৈতিকতা, তার কারণ হচ্ছে রাজনীতি কোনো বিমূর্ত থিওরিটিক্যাল বিষয় নয়, তাতে আলটিমেটলি মানুষের যে ইনস্ট্যান্সিয়েশন থাকে সেই মানুষগুলো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটাকে দুর্বল করে দিচ্ছেন, যেটার কথা কিন্তু রঞ্জিতদা বারবার বলেছেন যে এই দুর্বলতাটা কিন্তু তৈরি হলো, এটা কোনো দরকার ছিল, এটা দরকার ছিল। পাশাপাশি রঞ্জিতদা এইটাও যে আমাদের এই রাজ্যে এমন পুরসভাও ছিল, আবার বলছি ক্ষমতা টাকার অঙ্ক পরের কথা, এমন জেলা পরিষদ ছিল তৃণমূলের একজন সদস্য ছিল না, রাতারাতি তখন মুকুল রায় একেবারে শীর্ষ পদে, দেখা গেল রাতারাতি জেলা পরিষদ তৃণমূল দখল করলো। এমনি হয়েছে, মানে আজকে যদি টাকার থলির অঙ্ক থাকে সেদিনও ছিল, বিধানসভাতেও মানে যারা গেছেন এই অভিযোগ তো উঠেছে। ঠিক এই কথাটাই আমি বলতে চাই যে উপর থেকে নিচ পর্যন্ত, রাষ্ট্রপতি নির্বাচন থেকে পঞ্চায়েত পর্যন্ত, পুরসভা পর্যন্ত, ভোট মানেই হচ্ছে এই টাকা আর বন্দুক, এটাই হচ্ছে গোটা, আমরা এক উপর থেকে নিচ পর্যন্ত এই কথাটাই বলতে চাইছি। যে আপনি তো পুরুলিয়াতে কিভাবে পরপর দুজনকে হত্যা করে একটা পুরসভা দখল করার জন্য, এটা তো আমাদের চোখের সামনে দেখা। এই যে গোটা ব্যবস্থাটা, ভোট ব্যবস্থাটা যে কিভাবে পচন, এবং সেটাই হচ্ছে আজকে আমরা যে ভোটার লিস্টের কথা আমরা দেখছি, আজকে এসআইআর এর মাধ্যমে বিহারে যে ভোটার লিস্ট নতুন করে বানানো হয়েছে সেখানে পর্যন্ত লক্ষ লক্ষ জাল ভোট ঢুকেছে, এবং আমরা দেখেছি ঝালদার কথা বলছেন, ঝালদার কথাও বলেছেন। আমার মনে পড়ছে ধরো মুর্শিদাবাদে বিরোধী দলকে শেষ করার জন্য যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তৃণমূল কংগ্রেসের তখন নেতা এবং পর্যবেক্ষক ছিলেন, নাম ছিল শুভেন্দু অধিকারী। বিরোধী দলকে শেষ করছে যারা বলেছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম, সেই বিজেপি আজকে শুধু আমি বলছি আর্কাইভ থেকে বের করব যে শুভেন্দু অধিকারীর এই অপারেশনের পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশংসা করেছিলেন অন ক্যামেরা, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে শেষ করছে সে আজকে নয়নের মণি, আর শুভেন্দুকে উত্তর সজল দিতে হবে। এখানে মানুষ উত্তরটা দিচ্ছে কিভাবে মানুষ বুকে একটা ফলস কেস দিয়েছে, কিভাবে আমি সবই গণতন্ত্রের অংশ, আর কি রইল। আমি শুভময়দাকে একটা জায়গায় আমি সবিনয় একটা কন্ডেম করব। আপনি বলেছেন ভারতের অন্যতম প্রধান নেতারা এই সমস্ত ঘটনার বিরুদ্ধে বলছেন। এতদিন আমি আপনাকে আপনাকে প্যাসিভ সিপিএম বলতাম, আমি তো দেখছি আজকে আপনি প্যাসিভ তৃণমূল হয়ে গেলেন, যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নেতা বলছেন। ভারতবর্ষের রাজনীতিবিদরা ভারতবর্ষে উঠবে, তোমাদের যত জ্বলবে তার মানে সে তো রেজিস্টার্ড চোর, তাকে আপনি অন্যতম শ্রেষ্ঠ নেতা আপনি খুব উদ্বেগ প্রকাশ করলেন, এবং ব্রিগেডিয়ার সাহেবও খুব উদ্বেগ প্রকাশ করলো যে নেপাল থেকে 300 ক্রিমিনাল ভারতবর্ষে ঢুকছে। আপনার কি এটা মনে হয় না যে এই যে এখানকার যারা শাসক দল, তৃণমূল, বিজেপি, সমাজবাদী পার্টি, আরজেডি, তাদের দলগুলোতে কত ক্রিমিনাল রয়েছে, তাদের বিরুদ্ধে কত ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, আপনি কিন্তু 300 থেকে আপনার উদ্বিগ্ন হওয়ার কারণ সত্যি মাওবাদী ফেরত যারা মাওবাদী নেত্রী থাকেন বা নকশালাইট যারা বলেন, তারা তো তাদের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তখন আপনাদের কিছু মনে হয় না? মনে হয় আজকে ধরুন আমার কারুর কথা খারাপ লাগতেই পারে, কিন্তু রাজনীতির বাজারে পৈশাক পালন এই ধরনের মন্তব্য করা উচিত নয়। মাথায় রাখতে হবে কথা ঠিক। আরে এটা অরূপ দারুণ বলেছে। আমি শুধু আর্কাইভকে বলবো যে এই অংশটা অরূপের রেকর্ড করে রাখতে, যে অরূপ চক্রবর্তী বলছে সংখ্যা দিয়ে সবকিছুর বিচার হয় না। আর যেদিন অরূপ বা অরূপের অন্য কোনো একই দলের সতীর্থ এসে বলবেন যে ওই সংখ্যা দেখিয়ে দিচ্ছে যে আমরা যা করেছি সব ঠিক, সেদিন জাস্ট এটা আমায় রিপিট করতে হবে, সেদিন আমার শুধু এটাকে আরেকবার চালিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি বলছি কোন দল ভালো, তৃণমূল ভালো না বিজেপি ভালো না সিপিএম ভালো, আমি সেই তর্কে যাচ্ছি না। না কংগ্রেস হ্যাঁ কি মাওবাদী, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। প্রশ্নটা এখানে সবাই এত বলছে সবাই ভালো,
একটা জিনিস প্রমাণিত যে উপরাষ্ট্রপতি পদটার জন্য যে অন্ততপক্ষে বিজেপির লোকরা তাদের ভোটটা দিয়েছে, এটা বোঝা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে। তার ছাড়া বাইরের লোকরা ভোট দিয়েছে। আমি সেই প্রশ্নেও যাচ্ছি না। যেন অরূপ খুব ইন্টারেস্টিং কথা বলেছে, অরূপ খুব ইন্টারেস্টিং কথা বলেছে, আমরা বন্দুকের নলে বিশ্বাসী না। সত্যি তো, ওরা বন্দুকের নলে বিশ্বাসী। দাঁড়াও প্লিজ, তাহলে ওরা কিসে বিশ্বাসী? পূর্ণিমা কান্দুর কথা মনে আছে? যে পূর্ণিমা কান্দুর কথা মনে আছে? পুরুলিয়ার ভদ্র মহিলা রাষ্ট্রপতি মারা গেলেন, তাকে কি করে, কতটা হ্যাকল করে, কতটা ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে ফোন করিয়ে তাকে তার দল থেকে বার করে নিয়ে আসা হয়েছিল। এটা এই অরুণদের দল। ওরা বন্দুক ধরে ইউজ করে। কি কথা বলছেন? আর ভাই তুমি কিছু, তুমি তো তোমার এজেন্সি রাষ্ট্রীয় রাষ্ট্রশক্তি, তোমার এজেন্সি সিবিআই, তুমি ছোটখাটো বিষয় বিশ্বাস করবে না? তুমি তো সর্বোচ্চ সুপ্রিম জায়গা থেকে অপারেট করছো ভাই। মানে তুমি রাষ্ট্রশক্তির কথা উঠে গেছে। এইবার আমি ঠিক উল্টো একটা ছবি দেখাবো, খুব মজার ছবি। দেখুন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা না পড়ে ফুটবল খেলতে, কিন্তু তারই নাম দিয়ে যে কোনোদিন রাজনীতির ফুটবল খেলা শুরু হতে পারে সেটা নিশ্চয়ই তিনি ভাবতেও পারেননি। আজই স্বামীজির ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিন। আর আজই দেখলাম একদিকে সরকারি উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপ নামে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করছেন ক্রীড়ামন্ত্রী। আবার আজই দেখলাম নরেন্দ্র কাপ নামে আরেকটা টুর্নামেন্টের উদ্বোধন করছেন বিজেপি নেতারা। এই টুর্নামেন্ট আবার শেষ হচ্ছে আরেক নরেন্দ্র, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। এ নিয়ে খুব স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত কে কার জালে বল জড়াবে সে তো বোঝা যাবে আগামী বছর, মানে বিধানসভা ভোটে। তার আগেই গোটা তরজাটা আপনাদের সামনে রাখবো। ই যেন ফুটবলের মাঠে নরেন্দ্র বনাম নরেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই দিনেই আলাদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে দেখা গেল তৃণমূল ও বিজেপি নেতাদের। বৃহস্পতিবার তৃণমূল সরকারের ক্রীড়া দপ্তর এবং আইএফের যৌথ উদ্যোগে শুরু হলো স্বামী বিবেকানন্দ কাপ। বেলুড় মঠের বিদ্যামন্দির মাঠে তার উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আবার একই দিনে নরেন্দ্র কাপ আলাদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে দেখা গেল নরেন্দ্র মোদীর দলের নেতাদেরও। তাৎপর্যপূর্ণভাবে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার দিনে, আর তা শেষ হচ্ছে 17 সেপ্টেম্বর অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্মদিনে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, বিজেপি নেতাদের যে টুর্নামেন্টের উদ্বোধনে দেখা গেল সেই নরেন্দ্র কাপ কার নামে? বিশ্ববন্দিত মনীষী নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দ, নাকি বিজেপির নরেন্দ্র মানে নরেন্দ্র মোদী? এই টুর্নামেন্টের জন্য নরেন্দ্র কাপ আয়োজন সমিতি নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে, যেখানে উদ্যোক্তাদের প্রায় সকলেই কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত। যদিও এই টুর্নামেন্টের সঙ্গে রাজনীতি বা নরেন্দ্র মোদীর নামের কোনো যোগ আছে বলে মানতে নারাজ বিজেপি। এটা পলিটিক্যাল নয়। আপনার যেটা মনে হচ্ছে বিশ্বের দরবারে আজ থেকে 100 বছর আগে একে বাধা দিতে পারেনি এই নামকে। এখন আমরা এতজন ছোট ছোট নরেন্দ্র আছি। যদিও তৃণমূল এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। স্বামী বিবেকানন্দ কাপ, যিনি যুবদের উপর জোর দিয়েছেন, ফুটবল খেলার কথা বলে গেছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রী, তারা স্বামী বিবেকানন্দ কাপ করছেন। আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন নরেন্দ্র মশাই। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ, নকল প্রোডাক্ট তো ভালো হয় না। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে। ধন্যী মেয়ে ছবির গানের একটি লাইন ছিল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বিধানসভা ভোটের আগে সেই ফুটবলে ভর করে তৃণমূল ও বিজেপি যেভাবে বাঙালির মনে জায়গা করতে চাইছে তা দেখে অবশ্য অনেকেই বলছেন ধন্যী রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি আগেও বলেছি আমার সহকর্মীদের সঙ্গে প্রায়ই আমার দ্বিমত হয় যে গত 20 বছর ধরে আপনাদের ভরসা আগাগোড়া এবিপি আনন্দের পাশে থাকার কোনো প্রমাণ আপনাদেরই সামনে নিয়মিত তুলে ধরার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রয়োজন নেই, দরকার হয় না। তাই খুব ব্যতিক্রমী ঘটনা না হলে আমরা কখনো এ নিয়ে নিয়মিত তথ্য প্রকাশের প্রয়োজনই মনে করি না। আপনারা জানেন, ভারতবর্ষে 2015 সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা বার্ক গোটা দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে। তাদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই সমস্ত তথ্য দেখে নিতে পারেন। এই অনুষ্ঠানেই আপনাদের বলেছি, কয়েক মাস আগে থেকেই বার্ক সংস্থাটা 4 সপ্তাহে রোল ডেটার পরিবর্তে
প্রতি সপ্তাহের আনরোল ডেটা মানুষের সামনে রাখছি, আর তাতেও গত 20 বছরের মতো অনেকটাই এগিয়ে এবিপি আনন্দ। এটার কারণ একটাই, আপনাদের নিখাদ ভালোবাসা আর আশীর্বাদ। তাই আজ নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা সমস্ত নিউজ চ্যানেল আর ডিজিটাল মিডিয়াকে এবিপি আনন্দের শুভেচ্ছা। আর আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের প্রণাম।